আজ আমরা নবম শ্রেণীর বাংলা রচনা বা উপন্যাসাংশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী এবং তার সঙ্গে কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা, এই দুটি বিষয় আমরা আজকে রিভিশন করব বা পুনরালোচনা করব। এই দুটি বিষয় তোমাদের পূর্বে পড়ানো হয়েছে। আমি আজকে এই দুটি বিষয় নিয়ে পুনরালোচনা করব। পুনরালোচনা বলতে কিছু প্রশ্ন আলোচনা করব যাতে তোমাদের সুবিধা হয়। আমরা প্রথমে আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী এই উপন্যাসের অংশ নিয়ে বা উপন্যাস অংশ নিয়ে। প্রথমে আমরা এই রচনাংশ থেকে যে প্রশ্নগুলি বেছেছি তার মান হচ্ছে 7। এই যে প্রশ্নগুলি উত্তর হবে তার উত্তরের শব্দসীমা হচ্ছে 200টি। তবে আমি আগেও বলেছি যে তোমাদের 10% শিথিলতা থাকে, মানে কিছু কম বেশি তোমরা করতেই পারো। প্রথম যে প্রশ্নটি আমরা নিয়েছি সেটি হচ্ছে রাধারানীর চরিত্রটি আলোচনা করো। তোমরা বুঝতেই পারছো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী এই উপন্যাস তার প্রথম পরিচ্ছেদটি তোমাদের পাঠ্য। এর মুখ্য চরিত্র হচ্ছে রাধারানী নিজে। তাহলে এটি হচ্ছে এই রচনাংশটির কেন্দ্রীয় চরিত্র। এই চরিত্রটিকে এবং উপন্যাসেরও বটে, এই চরিত্রটিকে বঙ্কিমচন্দ্র একটু অন্যরকমভাবে এঁকেছিলেন। তার চরিত্রের মধ্যে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। প্রথম হচ্ছে রাধারানী হচ্ছে বয়সে খুবই ছোট বালিকা, 11 বা প্রায় 11 বছর বয়স তার। কিন্তু এই সামান্য বয়সের মধ্যেই তার মধ্যে ছিল প্রবল দায়িত্ববোধ। মা অসুস্থ, মায়ের পথ্যের জন্য অর্থ সংগ্রহের জন্য সে নিজের হাতে বনফুলের মালা গেঁথে মাহেশের রথের মেলায় গিয়েছিল। দ্বিতীয়ত আমরা তার মধ্যে দেখি মাতৃভক্তি। মায়ের পথ্যের জন্য শুধু মালা বেচতে যাওয়াই নয়, মায়ের জন্য বারবার চিন্তা করা এবং কিভাবে এই দারিদ্র থেকে মায়ের চিকিৎসা করাবে এবং সেই মায়ের পথ্য সংগ্রহ করবে, সে ব্যাপারে তার মায়ের প্রতি অগাধ ভালোবাসা বা ভক্তির পরিচয় আমরা পাই। তার মধ্যে ছিল এক গভীর নীতিবোধ। পথিক রুক্মিণী কুমার যখন তাকে পয়সা বদলে টাকা দিয়েছিল, তখন সে যাচিয়ে নিতে চেয়েছিল যে এটি আদৌ টাকা না পয়সা, কারণ তার হাতের স্পর্শে সে বুঝতে পেরেছিল এটি আকারে কিছুটা বড় এবং চকচকও করছে। তো সেই হিসেবে এই চরিত্রটি দরিদ্র হলেও সৎ বংশজাত একটি নীতিপরায়ণা চরিত্র হিসেবে বঙ্কিমচন্দ্র অঙ্কন করেছেন। এরপর আমরা যেটা দেখব তার চরিত্রের মধ্যে তার কৃতজ্ঞতাবোধ। অন্ধকারে হাত ধরে পথ দেখিয়ে নিয়ে আসা সেই উপকারী মানুষটির কাছ থেকে মালার দাম নেওয়া উচিত কিনা এ ব্যাপারে সে দ্বিধাগ্রস্ত হয়েছে, যা তার একান্তভাবে কৃতজ্ঞতাবোধের পরিচয় দেয়। সেবা পরায়ণতা, বাজারে যাওয়া, তেল আনা, রান্না করা, মাকে খেতে দেওয়া, ঘর পরিষ্কার করা, এইসব কাজকর্ম থেকে আমরা বুঝতে পারি সে ঘরের কাজে ভীষণভাবে নিপুণা ছিল এবং সেবা পরায়ণা ছিল। সততা, সব শেষে রাধারানীর যে গুণটির কথা না বললে চলে না সেটি হচ্ছে সততা। শত অভাবের মধ্যে থেকেও রুক্মিণী কুমারের নাম লেখা নোটটি সে ভাঙাতে পারেনি, কারণ কখনো যদি তার দেখা পায় তাহলে তাকে সেটি ফেরত দেবে এই ভেবে সে নোটটি ভাঙায় না। এইভাবে তোমাদের এই চরিত্রটি আলোচনা করতে হবে। এর পরের যে প্রশ্নটি আমরা নিয়েছি সেটি হচ্ছে আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। উদ্ধৃত মন্তব্যটির তাৎপর্য রচনাংশটি অবলম্বনে বিশ্লেষণ করো। এই উক্তিটি রাধারানীর মায়ের। সেখানে মায়ের এই গল্পে আমরা দেখি অসুস্থ মায়ের পথ্য সংগ্রহের উদ্দেশ্যে রাধারানী বনফুলের মালা গেঁথে রথের মেলায় বিক্রি করতে যায়।
কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ায় তার মালা বিক্রি হয় না। পথে এক পথিক তাকে বাড়ি ফিরতে সাহায্য করে। পথিক তার দুর্দশার কথা শুনে শেষ পর্যন্ত তার কাছ থেকে মালাটি কিনে নেয় এবং পয়সার বদলে তাকে দেয় টাকা। বাড়ি ফিরে পথিককে বাইরে দাঁড়াতে বলে আগুন জ্বালিয়ে রাধারানী মুদ্রাটিকে যাচিয়ে দেখে নিতে চায়। কিন্তু যখন সে বুঝতে পারে যে তাকে টাকাই দেওয়া হয়েছে, তখন সে যখন পুনরায় আবার বাড়ির বাইরে আসে, তখন আর পথিককে সে দেখতে পায় না। বিভ্রান্ত রাধারানী তখন মায়ের পরামর্শ চায়। তখন তার মা এই উক্তিটি করেছেন, বলেছেন যে দাতা অর্থ দিয়েছেন তাদের দরিদ্র বলে, তাই দরিদ্র বলেই তারা সেই অর্থ খরচ করবে, এটাই স্বাভাবিক। এর পরের অংশটি দেখি। রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়াছিল। কি কারণে রাধারানী মাহেশের রথ দেখতে গিয়েছিল, সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল, যে পূর্বাপর সমস্ত ঘটনা তোমাদের লিখতে হবে। কিভাবে রাধারানীর মা সর্বস্ব হারিয়েছিল, তারপর কাজ করে সে সংসার প্রতিপালন করত, তারপর রাধারানীর মা কিভাবে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ মায়ের পথ্য সংগ্রহের উদ্দেশ্যে রাধারানী যে বেরিয়েছিল সেই ঘটনা। সেখানে তার রথের মেলার যে অভিজ্ঞতা হয়েছিল সেটা, কর্দমাক্ত পথে বাড়ি ফিরতে পারছিল না, পথিকের সাহায্যে সে বাড়ি ফিরেছিল, এই সমস্ত ঘটনা তোমাদের সংক্ষেপে 4-3 এই রকম বিভাজনে আছে, এটা সেইভাবে তোমাদের করতে হবে। সব শেষে দেখি, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানী কাঁদছিল কেন, কি কারণে তা বন্ধ হয়েছিল? কাঁদছিল কারণ পথ খুঁজে পাচ্ছিল না। সে আগের ঘটনাটাও বলতে হবে, মেলায় যাওয়ার কারণ, উদ্দেশ্য সবই বলতে হবে, এবং তারপর যখন পথ খুঁজে পাচ্ছিল না বাড়ি ফেরার, তখন সে কেঁদেছিল। এইরকম কর্দমাক্ত পিচ্ছিল পথে, এরকম অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে সে কিভাবে বাড়ি ফিরবে? ভয় পেয়ে গিয়েছিল অন্ধকার রাতে রাধারানী। তখনই সেই পথিকের কণ্ঠস্বর শুনে তার মনে হয়েছিল যে এই ব্যক্তি নিশ্চয়ই খুব দয়ালু ব্যক্তি, তাই সে কারণে সে বন্ধ হয়েছিল। এটাই তোমাদের কাহিনী অবলম্বনে একটু সংক্ষেপে আলোচনা করে দেখাতে হবে। সবশেষ যে আমরা প্রশ্নটি নিয়েছি সেটা হচ্ছে পথিক চরিত্রটি আলোচনা করো। এই পথিকের নাম প্রথমে আমরা পাই না, পরে রচনাংশটির শেষের দিকে আমরা দেখি নোটে যে নামটি দেখা যায় সেই নাম দেখে আমরা তারা চিনতে পারি, তিনি হচ্ছেন রুক্মিণী কুমার রায়। রুক্মিণী কুমার রায় বা রুক্মিণী কুমার রায়, তিনি নিজের বাড়ির পরিচয় দিয়েছিলেন, যেখানে থাকেন সেটি হচ্ছে শ্রীরামপুরে, সেটা তিনি নিজেই বলেছিলেন। এই পথিক ছিলেন দয়ালু, যিনি বৃষ্টি ভেজা এক কিশোরীকে অত্যন্ত সহানুভূতিশীলতার সাথে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। তিনি ছিলেন পরোপকারী। রাধারানী প্রয়োজন আছে বুঝে বনফুলের মালাটি অতিরিক্ত অর্থ দিয়ে কিনে নিয়েছিলেন। রাধারানীর পরিধানের একটাই কাপড় ছিল বলে তার কাপড়ের ব্যবস্থা করেছিলেন, এবং তিনি ছিলেন আত্মপ্রচার বিমুখ। এত উপকার করলেও কখনোই সরাসরি তিনি তা রাধারানীকে জানতে দেননি, এবং বাস্তব বুদ্ধি সম্পন্ন। নোটটিকে যাতে কেউ চোরা নোট না বলতে পারে সেই জন্য তিনি নিজের নাম লিখে দিয়েছিলেন। এবার আমরা যে প্রশ্নগুলি নিয়েছি তার মান হচ্ছে 3, শব্দ সীমা 60। প্রথম যে প্রশ্ন সেটা দেখি, কিন্তু আর আহারের সংস্থান রইল না, উক্তিটি করার কারণ কি ছিল? বক্তা এখানে গল্পকথক বা লেখক। সেখানে এক জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে রাধারানীর বিধবা মা হাইকোর্টে হেরে যায় একটি মামলায়। জ্ঞাতি ডিক্রি জারি করে তাদের পিতৃপুরুষের ভিটে থেকে উচ্ছেদ করে 10 লক্ষ টাকার সম্পত্তি হাসিল করে নেয়। খরচ এবং পাওনা শোধ করতেই বাকি সব অর্থ চলে যায়। গয়না ইত্যাদি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করলেও খাবারের জোগাড়ের অবস্থা আর ছিল না। এই কারণেই এই গল্পকথক বা লেখক এই উক্তিটি করেছেন। দ্বিতীয় প্রশ্ন, তুমি দাঁড়াও আমি দেখি আলো জ্বালি। কি কারণে বক্তা আলো জ্বালতে চেয়েছিল? বক্তা এখানে আলো জ্বালতে চেয়েছিল যে টাকাটি পেয়েছিল সেই টাকাটি সত্যি পয়সা না টাকা সেটা সে যাচাই করে নিতে চেয়েছিল, সেই জন্য। তাহাতেই মায়ের পথ্য হইবে। কি কারণে এই ভাবনার সূত্রপাত?
এই যে বনফুলের মালা বিক্রি করে যে সামান্য অর্থ সে রোজগার করবে, সেই টাকা দিয়েই সে মায়ের পথ্যের ব্যবস্থা করবে। মা যে ভীষণ অসুস্থ, সেই কারণেই সে এই ভাবনাটি করেছিল। আমি বলি তোমাদের কুটুম্ব, এটি পদ্মলোচনের উক্তি, কাপড়ের ব্যবসায়ী পদ্মলোচনের উক্তি। কোন কারণে বক্তা এই মন্তব্য করেছিলেন যে রুক্মিণী কুমার তাকে যে অর্থ দিয়ে গিয়েছিলেন তার রাধারানীর জন্য বস্ত্র পৌঁছে দেওয়ার জন্য, সেই কথাটি পরিপ্রেক্ষিতে সেই উক্তিটি করেছে। ভেবেছিল যে পদ্মলোচন ভেবেছিল যে রুক্মিণী কুমার বোধহয় এদের কোনো জ্ঞাতি হবে বা আত্মীয় হবে। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটি ভীষণ ইম্পর্টেন্ট একটি উক্তি যে রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে রুক্মিণী কুমারের যে দেখা হয়, রুক্মিণী কুমার একটি নোটও তাদের দেয়, কিন্তু রাধারানী দরিদ্র কিন্তু সে লোভী নয়, সে কারণে নোটটি সে ভাঙায় না। শত দারিদ্র্যের মধ্যেও সে নোটটি সে ভাঙায় না, সেই জন্য তার উপকারের চিহ্ন হিসেবে রেখে দেয়। এই জন্য আমরা বুঝতে পারি যে সে দরিদ্র হলেও লোভী নয়। এরপর আমরা আসি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু বিকল্প ভিত্তিক প্রশ্নে। এই দুটিরই মান হচ্ছে প্রশ্ন মান 1। প্রথম প্রশ্নটি দেখি। এই প্রশ্নগুলো তোমরা টেক্সটের মধ্যেই থেকেই খুঁজে পাবে। প্রশ্নগুলি আমরা দেখি। বিধবা হাইকোর্টে হারিল, এখানে কার কিসে হারার কথা বলা হয়েছে, এটা একটু আগেই আমি তোমাদের সাথে আলোচনা করলাম। মালা কেহ কিনিল না কেন, মেলা ভেঙে যায় তাই। এক্ষণে উচ্চস্বরে কাঁদিল, কে কেন কাঁদল? রাধারানী কাঁদল, পথ খুঁজে পাচ্ছিল না তাই চকচক করছে। কি কেন চকচক করছিল? যে পয়সার বদলে সে টাকা দিয়েছিল, সেই জন্য নতুন কলের টাকা, তাই সেটি চকচক করছিল। রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে কি লেখা ছিল? রুক্মিণী কুমার রায়ের নাম। এবার বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে আমি আগেও বলেছি, তোমাদের এই লাইনটি কপি করে যেটি সঠিক অপশান সেটা তোমাদের লিখতে হবে। তোমরা একটু দেখে নাও, রাধারানীর বয়স কত ছিল? 10, 12, 13 না প্রায় 11? যেটা সঠিক হবে সেটা লিখতে হবে। রাধারানীর মা আপিল করেছিলেন হাইকোর্টে, জজ কোর্টে, বড়লাটের কাছে না প্রিভি কাউন্সিলে? পথিকের কণ্ঠস্বর শুনে রাধারানী তাকে মনে হয়েছিল ভয়ানক লোক, রাশভারী লোক, দয়ালু লোক না কোনোটাই নয়? পদ্মলোচন 4 টাকার কাপড়ের দাম নিত 8 টাকা 14.5 আনা না 8 টাকা 12.5 আনা না 8 টাকা 10.5 আনা না 7 টাকা 14.5 আনা? যেটা সঠিক মনে হবে শুধু সেই অপশানটাই লিখবে। রাধারানী তার প্রাপ্ত টাকা ভাঙিয়ে সংগ্রহ করে মায়ের ওষুধ, শীতবস্ত্র, মায়ের পথ্য না গহনা? যেটা সঠিক মনে হবে তোমরা শুধু সেটাই লিখবে। রাধারানীর আলোচনা আমরা এইখানে শেষ করছি। এবার আমরা কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে 7টি তারা এই কবিতাটি নিয়ে পুনরালোচনা করব। প্রথমেই আমি যে প্রশ্নগুলি বেছেছি সেটির মান হচ্ছে 7, শব্দসীমা 200টি। এরই মাঝে বাংলার প্রাণ উক্তিটির মধ্য দিয়ে কবির যে গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে তা লেখো। এখানে আমরা দেখি যে কবিতার একেবারে অন্তিম চরণে গিয়ে বা শেষের দিকে গিয়ে কবি বলছেন এরই মাঝে বাংলার প্রাণ। কিসের মাঝে বলছেন না, এই সমস্ত প্রকৃতির মধ্যে, প্রকৃতির প্রতিটি রূপের মধ্য দিয়ে সেই বাংলার প্রকৃতির ভালোবাসা যা ঝরে পড়ছে, শুধু আকার দিয়ে নয়, গন্ধ দিয়ে নয়, সেই প্রকৃতিকে মানবী রূপে কবি কল্পনা করেছেন, তার মধ্য দিয়ে তিনি বাংলার প্রাণকে অনুভব করছেন। একটি দিনের একটি বিশেষ সময় অর্থাৎ সন্ধ্যাবেলায় পল্লী বাংলার এক অপরূপ রূপ কবির ভাষায় বর্ণিত হয়েছে। সূর্য অস্ত যাওয়ার গধূলি লাল আভায় কবি আকাশের মেঘকে পাকা কামরাঙা ফলের মতো লাল বলে মনে করেছেন। তিনি দিন রাত্রির সন্ধিক্ষণে সন্ধ্যের শান্ত নীল আগমন দেখেছেন। আকাশে সপ্তর্ষি মণ্ডলের 7টি তারা ফুটে উঠেছে। ঘাসের উপর বসে আকাশের দিকে তাকিয়ে কবির মনে হয় যেন তা এক এলোকেশী কন্যা। মাটির বুকে ধীরে ধীরে নেমে আসা অন্ধকার সেই কন্যার ছড়িয়ে পড়া কেশরাশি যেন
জীবন্ত মানবীর চুলের মতো সেই অন্ধকারের স্পর্শ কবি অনুভব করেন। কবি বিভোর হন হিজল, কাঁঠাল, জামের সেই চুলের সোহাগ স্পর্শে। আকারে নয়, গন্ধে নয়, সেই প্রকৃতি রূপিণী কন্যাকে কবি অনুভব করেন নিজের মধ্যে, যেখানে সব কিছু মিশে রয়েছে। সেই সমস্ত প্রকৃতি জীবজগৎ মিলিয়ে কবি প্রাণময়ী বাংলাকে অনুভব করেছেন। এই যে পল্লী বাংলার রূপের কথা বললাম আমি এক্ষুনি, সেই পল্লী বাংলার রূপের বর্ণনাও তোমাদের চাওয়া হয় কবিতায়। এখানে আকাশে সাতটি তারা কবিতায় পল্লী বাংলার যে রূপ ফুটে উঠেছে তা লিখো। প্রথম থেকে জীবনানন্দের কবিতার এটি একটি অন্যতম বৈশিষ্ট্য, সেটি হচ্ছে প্রকৃতি চেতনা বা প্রকৃতির প্রতি ভালোবাসা। সেই প্রকৃতির প্রতি ভালোবাসার কথাই কিন্তু এখানে বর্ণিত হয়েছে। কবি অতি তুচ্ছ আপাত দৃষ্টিতে সেই সমস্ত উপমাকে তুলে ধরেছেন বাংলার প্রকৃতির বুক থেকে, যা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন এই বাংলার সঙ্গে তার প্রাণের সম্পর্ক, নারীর সম্পর্ক, অবিচ্ছেদ্য সম্পর্ক। সেই প্রকৃতির রূপের বর্ণনা তোমাদের সংক্ষেপে সুন্দর করে লিখতে হবে। যদি মনে করো তাহলে সেই পল্লী বাংলার রূপের কোনো উদ্ধৃতিও তোমরা এই কবিতা থেকে ব্যবহার করতে পারো, তবে সেটা আবশ্যিক নয়, তোমরা নিজের ভাষায় গুছিয়েই লিখবে। 3 নম্বর প্রশ্নটি আমরা দেখি, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? সেই কন্যা, সেই মানবীকে, প্রকৃতিকে, বাংলার পল্লী প্রকৃতিকে কবি মানবী রূপে, তার কল্পনার মানসী রূপে দেখেছেন, যার এলো চুল সন্ধ্যার আকাশে ছড়িয়ে পড়েছে বলে কবি মনে করেছেন। পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন? পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কারণ পৃথিবীর আর কোথাও এমন সৌন্দর্য আর দেখা যায় না। বিশ্বের অনেক জায়গা আছে যা প্রাকৃতিক রূপে ভরপুর, অপরূপ সৌন্দর্য, কিন্তু কবি বাংলা প্রকৃতির মধ্যে যে রূপকে দেখেছেন, যে শোভা দেখেছেন, তা কিন্তু তিনি আর কোথাও দেখেননি। এই কবিতাটির নামকরণের সার্থকতা তোমাদের আসে। নামকরণের ক্ষেত্রে সমস্ত সাহিত্যের ক্ষেত্রেই কবি সাহিত্যিকরা অত্যন্ত সচেতন থাকেন। এই কবিতাটির ক্ষেত্রেও কিন্তু জীবনানন্দ দাশ সেই রকমই। আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে, এই কবিতার মূল বিষয়বস্তু দেখে আমরা যেটা বুঝতে পারি যে কবি এখানে ব্যঞ্জনাধর্মী নামকরণ করেছেন। একটা সন্ধ্যাকালের রূপে কথা বর্ণনা করতে গিয়ে আকাশে যে সপ্তর্ষি মণ্ডলের ফুটে ওঠা এবং ঘাসের উপর বসে কবি সেই আকাশের দিকে দৃষ্টিপাত করে নতুনভাবে সেই প্রকৃতিকে উপলব্ধি করা মধ্য দিয়ে এই কবিতাটির নামকরণ অত্যন্ত সার্থক হয়ে উঠেছে বলে আমাদের মনে হয়। 5 নম্বর প্রশ্নটি দেখি, আকাশে সাতটি তারা কবিতায় কবির যে মনোভাবনা ফুটে উঠেছে, কবির প্রকৃতি চেতনা, মৃত্যু চেতনা এবং ইহজীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা এবং নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসার কথা এখানে ফুটে উঠেছে। কবির এই মনোভাবনাই কিন্তু বেশিরভাগ তাঁর কবিতার ভাব বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। তাই জন্য এই কবিতাটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই কবিতাতেও কবি তার প্রকৃতির প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন। বঙ্গ প্রকৃতির ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি প্রকৃতি থেকে তিনি উপমা, চিত্রকল্প চয়ন করেছেন, যেটি অতি তুচ্ছ আপাত দৃষ্টিতে। তাই কবি জীবনানন্দ দাশ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় যেভাবে কবিতা লেখেন, যেভাবে তিনি নিজের প্রকৃতির প্রতি নিজের অকুণ্ঠ শ্রদ্ধার্ঘ্য উজাড় করে দেন, এই কবিতাটিও কিন্তু সেই রকমই একটি কবিতা, যেখানে কিশোরীর হাতের ভেজা হাতের গন্ধ, কিশোরের গন্ধের মধ্যে, অন্ধকারের রাতের মধ্যে, হিজল কাঁঠাল গাছের মধ্যে তিনি সেই প্রকৃতির রূপকে খুঁজে পান। তার ব্যথিত মন, তার নিরাসক্ত কবি বৈশিষ্ট্য আবার কিন্তু লাল লাল বটের ফলের দলিত রূপের মধ্যে, কিশোরের পায়ে দলিত মুথা ঘাসের মধ্যে কিন্তু আবার কেঁদে ওঠে। তাই জন্য এই মনোভাবনা প্রশ্নটির ক্ষেত্রে জীবনানন্দ দাশের প্রকৃতির প্রতি ভালোবাসা, তার যে
একটি অপার্থিব চিন্তা বা ব্যথিত হৃদয়ের যে আকুতি এবং নিজের মাতৃভূমির প্রতি যে ভালোবাসা, সেইটির কথা কিন্তু আমাদের আলোচনা করতে হবে। এবার আমরা যে প্রশ্নগুলি নিয়েছি তার মান হচ্ছে 3 এবং শব্দসীমা হচ্ছে 60। প্রথম প্রশ্নটি আমরা দেখি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, উক্তিটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? কবি এখানে দিনের একটি বিশেষ সময়ের কথা বলেছেন এই কবিতায়। সেই কবিতায় বাংলার বুকে দিন শেষ হয়ে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। অপূর্ব ভাষায় সেই গোধূলি লগ্নের, সেই সন্ধিক্ষণের বর্ণনা দিয়েছেন কবি। সেখানে আকাশে যে সূর্য অস্ত যাওয়ার পর তার শেষ আভাটুকু রাঙিয়ে দেয় আকাশের মেঘকে। লাল টুকটুকে মেঘকে দেখে কবির পাকা কামরাঙা ফলের কথা মনে হয়। যদিও সেই মেঘ যেন যখন দিগন্ত রেখায় সাগর জলে বিলীন হয়, কবির মনে হয় এ যেন এক মৃত মনিয়া পাখি, জলে তার রক্তের রেশটুকু ছড়িয়ে দিয়ে ডুবে গেল। এখানে এই বিষয়টি কিন্তু আলোচনা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন দেখি। আসিয়াছে শান্ত অনুগত বাংলায় নীল সন্ধ্যা, কবির এরূপ মনে হওয়ার কারণ কি? এরূপ মনে হওয়ার কারণ যে এখানে বাংলার প্রকৃতি অত্যন্ত শান্ত স্নিগ্ধ, তাই গ্রামের সন্ধ্যার গ্রামের যে পরিবেশ সেখানে কোনো চাকচিক্য নেই, আছে কিন্তু স্নিগ্ধতা। সন্ধ্যা প্রদীপের ম্লান আলোয়, শাঁখের ধ্বনিতে, ঘণ্টার ধ্বনির মধ্যে, একটা নিস্তব্ধ নির্ঝুম পরিবেশের মধ্যে কবি সেই স্নিগ্ধতাকেই অনুভব করেছেন এবং সেটিকে কাব্যিক ছন্দে পরিবেশন করেছেন। পরের প্রশ্ন দেখি। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসী, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে কবি রূপসীর চুল বলতে এখানে নিজের ইন্দ্রিয় দিয়ে প্রকৃতিকে অনুভব করছেন যেন এলোকেশী কোনো রূপসী কন্যার মতো। তার চুলের স্নিগ্ধ গন্ধ সারা প্রকৃতি জুড়ে ছড়িয়ে রয়েছে। সেই প্রকৃতি মধ্যে ধান, কলমি শাক, হাঁসের পালক, পুকুরের জল, মাছ, কিশোরীর চাল ধোয়া হাত, কিশোরের পায়ে দলা মুঠা ঘাস, লাল লাল বটফল, এসব কিছুর মধ্যে পল্লী প্রকৃতির এক অপূর্ব গন্ধ মিশে থাকে। কবি এখানে সেই বিষয়টিকেই কিন্তু উল্লেখ করতে চেয়েছেন। তারপরে প্রশ্ন দেখি। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, এখানে পংক্তিটি ব্যাখ্যা করো। পংক্তি মানে হচ্ছে লাইন, এই লাইনটি ব্যাখ্যা করতে হবে। এই কেশবতী কন্যা বলতে এখানে কিন্তু কবি পল্লী প্রকৃতিকেই বুঝিয়েছে। নিজস্ব ভঙ্গিতে তিনি যখন পল্লী বাংলার সন্ধ্যাকে বর্ণনা করছেন, তখন সন্ধ্যা আকাশকে কবির মনে হয়েছে যেন এলোকেশী কোনো কন্যা। তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসে রাতের অন্ধকার। ভাবুক কবির চোখে এমনই কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা। এবং পরের প্রশ্নটি দেখি। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, পংক্তিটি ব্যাখ্যা করো। এখানে কবি বলছেন যে পাকা লাল বটফল মাটিতে যখন ঝরে পড়ে এবং পথচারীদের পায়ে দলিত হয়, সেই দলিত ব্যথিত বটফল তার ক্লান্তি, তার যে ব্যথা যন্ত্রণা, তার সঙ্গে ক্লান্ত প্রকৃতির যে যন্ত্রণা, যে দুঃখ, যে নৈঃশব্দ, সেটা কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায়। এরপরের যে প্রশ্নগুলো আমরা নিয়েছি সেটি হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। দুটোরই মান হচ্ছে 1। তোমরা টেক্সটটা পড়লে, কবিতাটি পড়লে নিজে থেকে এই উত্তর দিতে পারবে এবং আমরা যে প্রশ্ন আলোচনা করেছি তার মধ্যে এর উত্তর রয়েছে। কবি কোথায় বসে সন্ধ্যার রূপ দেখেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন। কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? 3 নম্বর। কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে কি কি বিশেষণ ব্যবহার করেছে? এটা কবিতাটির মধ্যেই আছে। 4। পৃথিবীর কোনো পথ কাকে দেখেনি? 5। কবি কিশোরীর কেমন হাতের বর্ণনা দিয়েছেন? এই বর্ণনাও কিন্তু কবিতার মধ্যে রয়েছে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি তোমরা দেখে নাও, সেখানে তোমরা মূল প্রশ্নটি লিখে যেটি সঠিক অপশন শুধুমাত্র সেইটিই তোমরা লিখবে। আশা করি আমাদের এই আলোচনা তোমাদের এই দুটি বিষয়, একটি গল্প রাধারানী
রচনাংশ এবং তার সঙ্গে সঙ্গে আকাশে 7টি তারা এই কবিতাটি তোমাদের বুঝতে এবং উত্তর তৈরি করতে সাহায্য করবে।